আমার ভাবির রুমে। ওই দিনই আমি তার রূপ দেখে ফেলছি। তো তখন থেকেই আমার তাকে দেখলে মানে গা শিউরে উঠতো, যে মনে হতো যে ভয়ঙ্কর একটা কিছু করবে। মানে মনে হতো, তখন আমি বুঝতাম না, সেক্সুয়াল লাইফটা বুঝতাম না যে সেক্স কি জিনিস, কিন্তু তখন একটা ভয় ঢুকে গেছে, খুব চাপা একটা ভয়। এটা আজকের রাতের কোনো চিল্লাচিল্লি করা যাবে না। তো আমিও চুপ করে, আমার কাছে মনে হচ্ছিল কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে। মানে মনে হচ্ছিল যে কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে, আর আমি ব্লাড দিয়ে পুরো, মানে আমার শরীরে সব ব্লাড বের হয়ে যাচ্ছে। আমার এরকম মনে হচ্ছে যে আমার শরীর থেকে সব ব্লাড বের হয়ে যাচ্ছে। আমি মানে গরু কাটলে যেরকম ইয়ে করে না, আমি এরকম কাঁপতেছি, ওরকম কাঁপতেছি। কিন্তু সে তার কাজ করলো। আমি খুব অবাক হয়েছি যে আমি উঠে বসতে পারতেছিলাম না, সে আমাকে টান দিয়ে উঠে বসাইছে, বসায় বলতেছে ওয়াশরুমে যাও। আমি ওয়াশরুমে কিভাবে গেছি আমি জানি না। কিছু গল্প অবিশ্বাস্য হলেও সত্য। আমি আমার ছোটবেলা থেকে, মানে জন্ম থেকেই শুরু করতে চাচ্ছি। জি শিওর। আমি হচ্ছি, আমার বাবা যিনি ছিলেন উনিও পুরান ঢাকার, আমার মাও পুরান ঢাকার। তো আমি যদি আমার গল্পটা বলতে চাই তাহলে আমার একদম জন্মের আগে, মানে আমার বাবা আমার বিয়ে থেকে শুরু করতে চাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই, নো প্রবলেম। তো আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী পুরান ঢাকার। আর আমার মানে পাশাপাশি উনি হোমিওপ্যাথিক ডাক্তারও ছিলেন। ওকে। তো খুব ভালো একজন মানুষ ছিলেন। আর আমার আম্মু ছিলেন জমিদার, মানে জমিদার টাইপের, পুরান ঢাকায় লাইক জমিদার যেরকম থাকে আর কি, জমিদার বাড়ির মেয়ে ছিলেন। মানে পুরান এমন কি ছিল যে আগের পিতামহ বা প্রপিতামহ যেটাকে বলি জমিদার ছিল, এরকম এরকম, মানে আমার নানাই ছিলেন জমিদার। ওই এলাকার সব বিচার সালিশ উনি করতেন, প্রভাবশালী ছিলেন, প্রভাবশালী খুব। জি। তো ওই দিক থেকে আমার বাবা তো বিয়ের প্রস্তাব দেয়নি, মানে ফ্যামিলি থেকেই। আমার বাবার আবার একটা বিয়ে করেছিলেন আরো 8 বছর আগে আমার আম্মুকে বিয়ে করার, ওটা ছিল লাভ ম্যারেজ। তো আব্বু আর ওই বড় আম্মু একসাথে পড়াশোনা করতেন, ওই দিক থেকে দুইজন পরিচয় হয়ে বিয়ে হয়েছিল। কিন্তু 1.5 বছর পরে আমার ওই বড় আম্মু মারা যায়, অসুস্থ হয়ে মারা যান। তারপরে আমার আব্বু আর বিয়ে করবেন না এরকম বলেছিলেন যে আর বিয়ে করবো না। তারপর প্রায় 8 বছর পরে আমার দাদু আর ফুপ্পিরা মিলে, মানে আমার আম্মুকে চুজ করে তারপর বউ করে নিয়ে আসেন। তো আমার আম্মু খুব অসুস্থ থাকতেন প্রায়, আমার আম্মু একটু ফিজিক্যালি একটু দুর্বল। তো ওইখান থেকে আমার আম্মুর বিয়ের প্রায় 2-3 বছর পরে আমার একটা বোন হয়। সেই বোনটা মারা যায় 6 মাসের মাথায়, বোনটা মারা যায়। বোনটা মারা যাওয়ার পরে আমার আরেকটা কথা আমি এখানে ভুলে গেছি, যে আমার যে ফার্স্ট মা ছিলেন, মানে বড় মা, আমার আব্বুর যে রিলেশন ছিল, ওইখানে একটা মেয়ে হয়েছিল। ওই মেয়েটার প্রায় 6 মাসের মাথায় মানে পেট খারাপ করে অসুস্থ হয়ে মারা যায়। তো তার পরপরই আমার বড় মাও মারা যায়। তো ওইখানে হচ্ছে আমার ওই বাচ্চাটা ছিল মেয়ে বাচ্চা। হ্যাঁ, তো ওর পরে আমার আব্বু 8 বছর পর বিয়ে করে। তারপর আমার মার একটা মেয়ে হয়, ওই মেয়েটাও মানে ওই মেয়েটা হচ্ছে জন্মের সময় মারা যায়, আর ওই ফার্স্ট একটা হচ্ছে 6 মাস পর মারা যায়। তো এই মেয়েটা হচ্ছে জন্মের সময় মারা যায়। তারপর তার 5 বছর পর আমার ভাইয়া হয়, আমার ভাইয়া আসে। তারপর আমার আম্মুকে বলা হয়েছিল যে আপনার হয়তো অপারেশন করতে হবে, কারণ আপনি আর কনসেপ্ট করতে পারবেন না, খুব অসুস্থ ছিল আম্মু। দুইটাই সিজার ছিল, তো ওই সময়টাতে আর কি সিজার বেশি করা যেত না, তাহলে রিস্ক, মানে লাইফে একটা রিস্ক থাকে। তো ওই দিক থেকে আমার আম্মুকে বলা হয়েছিল যে আপনার হয়তো বা ইউটেরাসের অপারেশন করতে হবে। তো আমার আম্মু তখন বলেছিল যে না, আমার একটা মেয়ে দরকার, খুব অসুস্থ অবস্থায় বলেছিল আমার একটা মেয়ে দরকার, মানে আমার যদি একটা মেয়ে থাকতো খুব ভালো। হয়তো বা সৃষ্টিকর্তাই যাচ্ছিলেন যে একটা মেয়ে, মানে আমি যে আসবো এটা তো আর উনি জানতেন না, কিন্তু থাকে না যে অনেক সময় কিন্তু মিলে যায় এরকম। তো আমার আব্বু বলছিল যে মেয়ে হোক ছেলে হোক, আরেকটা হলে ভালো হয়। তো ওইভাবে ট্রিটমেন্ট নিয়ে আমার প্রায় 2 বছর পরে আমি আমার আম্মুর মানে পেটে আসি। তারপর আমার জন্ম হওয়ার পরে আমরা ভালোই ছিলাম, আব্বুর বিজনেস ভালো ছিল। কিসের বিজনেস ছিল? ওনার হচ্ছে ইলেকট্রিক পার্টসের বিজনেস ছিল। তো ওখান থেকে আব্বুর মানে ভালো বিজনেস করতেন। পুরান ঢাকায় ছিলাম আমরা 4 জন, একটা ফ্ল্যাট নিয়েছিলাম। আব্বু বিজনেস করতো, আমি স্কুলে ভর্তি হলাম, ভাইয়া স্কুলে ভর্তি হলো। তো খুব ভালোভাবেই কাটছিল দিনকাল। তো একটা পর্যায়ে যে আমার যখন 10-11 বছর, তখন হচ্ছে আমার আব্বুর বিজনেস একটু প্রবলেম হয়, একটু না ভালোই প্রবলেম হয়, মানে একজন খুব বড় ধরনের একটা লস সে ফেলে দেন। তো আমি এটা বলতে চাচ্ছি না। তো যাই হোক, খুব বড় একটা ট্র্যাজেডি, মানে আমার লাইফের সবচেয়ে বড় ধাক্কাটা আমি ওখানেই পাই, যে আমার আব্বু এরকম একটা পার্সন ছিল। আব্বু সবসময় বলতো যেটা, যে আমার এই মেয়েটা হচ্ছে
আমি দেখতে নাকি সেই প্রথম যে আব্বুর বেবিটা ছিল না, মেয়েটা যেটা 6 মাসের মাথায় মারা গেল, আব্বু তাকে খুব ভালোবাসতো। আমি নাকি দেখতে সেম ওরকম হয়েছি, শুধু আমি কালো, ওই মেয়েটা ফর্সা ছিল। তো আমি যখন জন্ম হই তখন আব্বু নাকি আমার ফেস দেখেই কান্না করে দেয় যে এটা আমার বড় বড় মেয়েটা যে ছিল তার মতো হয়েছে। তার মানে ও সেই, মানে আব্বুর ধারণা ছিল যে সেই আসছে, এরকম এরকম কিছু। তা আব্বু আমাকে অনেক আদর করতো, মানে অন্য অন্য বাবারাও আদর করে সব মেয়েদেরই, কিন্তু আব্বুর ভালোবাসাটা কেন জানি একদম ডিফারেন্ট ছিল, অনেক বেশি ভালোবাসতেন, অনেক বলার মতো না। সারাক্ষণ টেক কেয়ার, সারাক্ষণ, রাত নাই দিন নাই সব সময়। আমার রাতে খুব বদভ্যাস ছিল, আমি রাত জাগতাম প্রচুর। প্রতি প্রতি রাতেই আব্বু আমাকে হেঁটে হেঁটে ঘুম পাড়াতো কোলে নিয়ে। আচ্ছা। প্রায় 10 বছর 11 বছর পর্যন্ত আব্বু আমাকে কোলে নিয়ে ঘুম পাড়াতো, অনেক আদর করতো। আর যখন যেটা, তখন তো ছোট ছিলাম, যখন যেটা বলতাম আব্বু এখন এটা লাগবে, রাত দিন তো বুঝতাম না, আব্বু ওই সময় বের হয়ে যেত, মানে খুঁজতে বের হয়ে যেত কোথায় পাই এটা। আমার মেয়ে বলছে। তো ভাইয়ার সাথে খুব একটা এরকম হয় নাই, আমার সাথে বেশি হতো। তো ভাইয়া এটা নিয়ে একটু জেলাসও করতো, কারণ সাধারণতই কিন্তু মানে ভাই বোনের মধ্যে এটা থাকে। তো আমাদের মধ্যেও এরকম ছিল। তো আব্বু যখন বিজনেস লস হলো তখন খুব বেশি, মানে আব্বু ভেঙে পড়লো। আমরাও মোটামুটি, আমি তো আর বুঝি না, কিন্তু আমি তখন বুঝতাম যে আমার কিছু একটা কমতে যাচ্ছে, মানে কমতি হচ্ছে আমার। কারণ সবকিছু চাওয়ার পর পরই পাওয়া আর একটু এখন লেট করে সেরকম হচ্ছে, পাওয়া, হ্যাঁ। এগুলো নিয়ে একটু একটু মেন্টালি ইয়েতে পড়ে গেলাম। তো আব্বু বুঝতে দিত না, শুধু আম্মুকে বলতো যে ওদের বুঝতে দিবে না। আম্মু আমাদের বুঝতে চায়নি, কখনো এরকম ভাবে ইয়ে করেনি। কিন্তু একটা সময় দেখলাম কি আব্বু বাসা চেঞ্জ করছে, বাসা চেঞ্জ করছে, ছোট বাসা নিচ্ছে, মানে এগুলো খুব ব্রেনে গিয়ে লাগলো যে ছোট বাসা কেন, আর এরকম কেন হচ্ছে। আব্বু আস্তে আস্তে ব্যবসা গোটাচ্ছে, নতুন কিছু করার চিন্তা করছে, মানে এগুলো নিয়ে আমিও খুব ডিপ্রেসড হয়ে গেলাম। তখন আমি ক্লাস 6-7 পড়ি, এরকম হবে 7 থেকে 8 উঠবো এরকম। তো আব্বু সবকিছু গুটিয়ে চলে যাচ্ছিল ওনার এলাকায়, মানে দয়াগঞ্জের ওই সাইডে, মানে আমার দাদির এলাকা যে যে সাইডটা, ওই সাইডটাতে চলে যাচ্ছে। ওখানে চলে যাচ্ছে, বলছে আমি ওখানেই বিজনেস করবো, ওখানে একটু মানে রুম রেন্টও কম, আমি ওখানেই চলে যাব। আর আব্বুর যে ফ্ল্যাট একটা কিনেছিল, আব্বু এর মাঝখানে একটা ফ্ল্যাট কিনেছিল কিস্তিতে, তো ওইটাও সেল করে দেয়, সেল করে বিজনেসে ওইটাও ইনভেস্ট করে। এটা একটা বোকামি করে আমার আব্বু। যাই হোক, উনিও বুঝতে পারেনি। তো ওখানে যাওয়ার পরে সেখান থেকে আব্বু আর কিছু করতেই পারলো না। আর আমাকে করলো কি, ওই সাইডটা একটু মানে রাফ এলাকা, তো যে এলাকায় আব্বুরা মানে ওখানে গেল একটু অন্য ধরনের, মানে একটু ইফটিজিং বেশি হয়, এইসব প্রবলেম ফেস করতে। আর আব্বু তো আমাকে বাসা থেকে বের হতে দিত না। আর ওই সময় আমাকে বোরকা পরাতো তখন 10-11 বছর বয়স, কিন্তু ওই সময় আমাকে বোরকা পরাতো। তো ওই দিক থেকে চিন্তা করেছে যে এখান থেকে স্কুল চেঞ্জ করতে হবে, এইটি উঠে যাচ্ছে মেয়েটা, তো এখান থেকে স্কুল না চেঞ্জ করে ওর মামার বাসায় থাকুক, আমার ছোট মামার বাসায় আর কি। আমরা তো নানু বাড়ি তো আমার ওইখানেই, বংশাল সাইডে আর কি। তো ওইখানে আমার মামা বাসায় নানু বাড়িতে রেখে আমার আব্বু যায়, কিন্তু রাখতে চায় না প্রথমে। আমার আম্মু খুব রিকোয়েস্ট করে যে এখানে ভালো থাকবে। আর আমার মামা ওইখানকার, আবার নানার পরে আমার মামাই ওখানে মোটামুটি প্রভাবশালী, মানে নানার যে প্রভাবটা ওটা আমার মামা পেয়েছে, মানে ওখানে বিচার টিচার যা হয় সব মামা করে, এখনো করে। তো ছোট মামার বাসায় গেলাম, মামি আমাকে খুব আদর করতেন, মামি আমাকে অনেক স্নেহ করেন, সত্যি কথা এখনো অনেক স্নেহ করেন, কিন্তু আমার যাওয়া হয় না, ওটা আমি পরে বলছি। তো তো ওখানে ছিলাম, মামার বাসায় গেলাম। খালার ছেলে, বড় ছেলে, হ্যাঁ, উনি হচ্ছে আমার, মানে মামার বাসায় আসছে হঠাৎ করে। আমি জানতাম না যে কেন আসছে, মাঝে মাঝে দেখা হলে সালাম দিতাম। কি নাম ওনার? ওনার নাম রিপন। রিপন, ওকে। তো উনি হচ্ছে আমার মামার বাসায় আসছে। আপনার খালাতো ভাই? খালাতো ভাই, জি। উনি আমার খালাতো ভাই, উনি আসছে। তো অনেকদিন পর আর কি আসছে। ও আমি তখন 9-এ পড়ি, পহেলা বৈশাখ ছিল, আমি 8 থেকে 9-এ উঠে গেছি পহেলা বৈশাখ। তো ওই সময়টাতে তাকে দেখলাম যে সে আমাদের বাসায়। রিপন? হ্যাঁ। তো আমি সালাম দিলাম, ভাইয়া কেমন আছেন, কারণ উনি আমাদের অনেক সিনিয়র, অনেক সিনিয়র। আপনি তখন ক্লাস 9-এ পড়েন? হ্যাঁ, 8 থেকে 9 আর কি। 8 থেকে 9-এ, ওকে। হ্যাঁ। তো ওই সময় আমি দেখে বললাম ভাইয়া কেমন আছেন, চা খাবেন? তো আমার মামা বললো হ্যাঁ চা বানিয়ে নিয়ে আসো। তো আমি গিয়ে পরে শুনি যে আমার মামাতো ভাই আমাকে বলতেছে, যে আমার মামাতো ভাই আবার আমার একদম মানে আপন ভাইয়ের চেয়েও বেশি বলবো, কারণ ওর সাথে আমি সবকিছু, মানে ও আর আমি একসাথে বড় হয়েছি, কখনো মনে হয়নি যে এটা আমার মামাতো ভাই, নিজের ভাই মনে হতো। তো আমার বলতেছে যে তুই তো এখন আন্টি হয়ে যাবি, মানে দুষ্টুমি করতেছে যে তুই তো এখন বড় ভাবি হয়ে যাবি, হ্যাঁ তেন। আমি বলি কেন? বলে রিপন ভাই না তোরে বিয়ে করতে চায়। তো আমি খুব হেসে দিলাম,
হুম। হেসে দিলাম, মানে আমি বলতেছি যে দুষ্টামি করতেছে এরকম ভাবছিলাম, যে মনে হয় ফান করছে। আমি ওর সাথে আবার কতক্ষণ চিল্লাচিল্লি যাই, উল্টাপাল্টা কথা বলিস কেন সেই। তো এগুলা নিয়ে ওরা সবাই মিলে আমার সাথে বলতেছে, বলে কি রিপন কেমন কথা বলো উনি এই সেই। বয়সে কত বড় ছিল আপনার থেকে? আমার তখন 13, আর উনার তখন ধরেন 37। 24 বছরের বড়, মানে আপনার না 24 বলতে এখানে, হ্যাঁ 24 বছরই তো বড়, 24 তাই তো? বছরের ও বড়। মাই গড, ওকে। তো উনি তখন, আমি ভাবতেই পারিনি যে এই লোকটার সাথে আমার বিয়ে দিবে সবাই। মানে ও বললে তো এটা পাগলামি মনে করার কথা, রাইট, যে এটা একটা পাগলামি, এটা এটা অফকোর্স, তাই কেমন কথা। ক্লাস 9-এ পড়া এক যে মেয়েকে উনি যদি মানে লিগেল বয়সে বিয়ে করতে হয়, তো আমার সমান একটা বিয়ে বাচ্চাই দিত। থাকতো, হ্যাঁ। তা আমি না ভাবতেই পারিনি তখন। তারপরেও না আমি চুপ হয়ে গেছি, আমি এই ব্যাপারে ডিসিশন দেওয়ার মতো বয়স আমার ছিল না, জ্ঞানও ছিল না। তো হুট করে আমার মামা মামি আমাকে জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করেনি, বা জানানোরও প্রয়োজন কি কারণে জানি না, তবে ওনারাই ডিসিশন নিয়ে বলল যে, আমার আব্বু আম্মুকে জানালো, আমার মেজু খালা যে, মানে হুম। আমার আম্মুর ইমিডিয়েট বড় যে, হুম। উনাকে আমার আব্বু আম্মুর কাছে পাঠায়। হুম। আর আমার আব্বু আম্মু তখন থাকে হচ্ছে তারই আমার এক ফুপির বাসায়, হুম। বাসা ভাড়া নিয়ে থাকে আর কি। হুম। তো ফুপির বাসায় থাকে, ফুপির নিজের বাসা, তো ওখানে থাকে। তো আব্বুর কাছে পাঠায়, তখন আমিও যাই ওই বাসায়। তো আমি তো আর জানি না এই কথা বলতে আসবে। আমি আবার ভাইয়ার সাথে বসে বসে গল্প করতে থাকি, ভাইয়া ছিল, ফুফাতো বোন ছিল, আমরা একসাথে গল্প করতে থাকি। তো হঠাৎ করে শুনি যে একটু মানে আমার খালা খুব জোরে সোরে বলতেছে, মানে চিল্লাচিল্লি করে বলতেছে যে, যদি এই বিয়ে না হয় তাহলে আমাদের সাথে তোদের কোনো কন্ট্যাক্ট নেই, আজকে আচ্ছা, থেকেই বন্ধ। আচ্ছা। হ্যাঁ, এই বিয়ে হতেই হবে। কেন হতে হবে? আমার আব্বু বলছে কেন হতে হবে, আমার মেয়ে তো অনেক ছোট, ও তো এই সংসারের ভার নিতে পারবে না, বলো ওগুলো আমরা দেখবো, ওরে আমরা বাচ্চার মতো পালবো। মানে উনি বলতেছে আমি দায়ভার নিলাম, আমি সবকিছু নিলাম, এইভাবে বলতেছে হুম। আমি সবকিছু দেখবো, এগুলা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, নিজেদের মানুষ, এর চেয়ে ভালো কোনো অফার কোনোদিন পাবা না, মানে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব আসবে না, এই না সেই না সেই অনেক কিছু বলতেছে। আব্বু মুখে কনভিন্স করতেছে যে এইটা যদি তোমরা হাতছাড়া করো তাহলে আর কখনো মেয়ের জন্য ভালো কিছু পাবা না, আর আমাদের সাপোর্ট তো জীবনেও পাবা না, তোমাদের একটা সাইড পুরো বন্ধ হয়ে যাবে, মানে আমরা আমাদের সাথে তোমাদের একদম রিলেশন শেষ, হুম। তোমাদের মেয়ে এখনই রেখে যাবো, তোমরা কি করবা করো। তো আমার আব্বু ওই দিক থেকে একটু দুর্বল ছিল। পরে আমি এটা শুনে কান্না করে দিছি, মানে সাথে সাথে কান্না করে দিছি। তো আমার ভাইয়াও বুঝছে, আমাকে নিয়ে ছাদে চলে গেছে। আমার ফুফাতো বোন, ভাইয়ার এক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ছোটবেলার হুম। বন্ধু, সেও আমাকে খুব আদর করতো বোনের মতো, সেও গেল উপরে, বলতেছে আপু তুই কান্না করিস না, আমরা দেখতেছি কি করা যায়। তো আমার ভাইয়া বলতেছে, বলে কি আমি ওরে নিয়ে কোথাও পালিয়ে যাই, আমার মনে হচ্ছে যে আমি ওকে নিয়ে এখন কোথাও পালিয়ে যাই। যে রিপন ভাই এটা কিভাবে পারে, কিভাবে এটা বলতে পারে যে বিয়ে করবে ওকে। তো আমি খুব কান্নাকাটি করছিলাম। আমার খালা চলে গেল, খালা চলে যাওয়ার পরে আমার ভাইয়া আব্বুকে যে কি বলছে জানি না, আব্বু আবার ছাদে আসছে। আমি কান্না করতেই আসি, মানে তখন কন্টিনিউ কান্না করতেছি। তো আমার আব্বু ছাদে এসে যেটা বললো যে, আমার আব্বু তখন বললো যে, বলে আমি তোমাকে নিয়ে মানে বনে চলে যাব দরকার পড়লে, কিন্তু আমি ওর কাছে তোমাকে দিব না। তো আমি দেখলাম যে আব্বু ফিজিক্যালি, মেন্টালি, আর্থিকভাবে সব দিক থেকে দুর্বল, এখন আমাকে নিয়ে যদি বের হয় সে পারবে না, এটুকু বুঝলাম, তার দ্বারা সম্ভব না এটা। পরে আমাকে বললো যে তুমি যদি রাজি থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই, আর যদি তুমি বলো যে না আব্বু আমি রাজি না, তুমি শুধু একবার বলো, তাহলে আমি তোমাকে নিয়ে বের হয়ে যাবো, আমরা বাবা মেয়ে কই থাকবো কেউ জানার দরকার নেই। আপনার মার কি ভূমিকা ছিল এই সময়? আমার মা তখন বলতেছে যে দিবে, আমার মা ইচ্ছা ছিল যে দিবে, কারণ আমার মা তখন এই জিনিসটা বুঝে না, মানে আমার মা এমনিতেও অনেক সৎ সরল, সত্যি কথা বলতে ওনার দোষ নাই এটা, সেইটা বুঝতো না যে এই যে ডিস্টেন্সে বিয়ে দিলে এই বিয়েগুলো টিকে না, বা 24 বছর বয়সের ডিফারেন্স, এগুলো নোট করবেন। এবং খুব ইম্পর্টেন্ট, আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ বয়সের গ্যাপটা, না ঠিক আছে, কিছু কিছু মানুষের জীবনে যে ব্যতিক্রম ঘটে না তা কিন্তু না, কিন্তু এই ব্যতিক্রমটা যদি আমরা উদাহরণ হিসেবে নিয়ে সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। ঠিক আছে, একটু একটু খেয়াল করবেন, 24 বছরের ডিফারেন্স হচ্ছে ও এবং ওর খালাতো ভাই রিপনের মধ্যে। ও যখন 13 বছর তখন ওর খালাতো ভাই হচ্ছে 37। সো ইটস এ হিউজ গ্যাপ। সাধারণত বলা হয়ে থাকে 4-5 বছরের গ্যাপ ইজ ওকে,
কিন্তু এর থেকে বেশি না হওয়াটাই বেটার। সেক্ষেত্রে 24 বছর, কোথায় 4-5 বছর আর কোথায় 24 বছর। হ্যাঁ, দেন হচ্ছে ওই বিয়েটা মানে আপনি কি বললেন? এখন তো আমি সিদ্ধান্ত তখন আসলে আপনার জায়গায় ছিল। সিদ্ধান্ত আমার জায়গায় বলতে, আমি তখন 13 বছর বয়স, তো মানে আমি তখন প্রেমও করিনি একটাও। হুম মানে একটা এজ থাকে কিন্তু সবকিছুরই। হুম মানে তখন দেখতাম যে আশপাশে মানে যারা কলেজে পড়ে, হুম আমার একটা টার্গেট ছিল যে আমিও একদিন কলেজে পড়বো, আমার অনেক ফ্রেন্ড সার্কেল থাকবে, অথবা আমার ভালো একটা রিলেশন থাকবে, হুম বা বিয়ে হবে, এরকম সবারই একটা ইয়ে থাকে। কিন্তু ওই বয়সটাতে আমার ওইটুকু যাওয়ারও মানে ওই চিন্তাতে আমি যাইনি তখনও, যে আমি একটা রিলেশন করব আর ওই জায়গায় বিয়ে। প্রিয় শ্রোতা, আমরা এখানেই একটা ছোট্ট বিরতি নেব। বিরতির তারপর তো আমি আমার আব্বুকে মনে প্রাণে বিশ্বাস করতাম, তো আব্বুর উপরে ছেড়ে দিলাম। আব্বুকে আর ভাইয়াকে বললাম যে, দুইজন সামনে ছিল, আমাকে বারবার জিজ্ঞেস করতেছে তুমি যদি ইয়েস বলো ইয়েস, তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে নিয়ে বেরিয়ে যাবো। আমার ভাইয়াও বলতেছে, বলে আমিও আপনার সাথে যাব। তো আমি দেখতেছি আব্বু এমনিতেই 1 থেকে 1.5 বছর বা 2 বছর ধরে এরকম সার্ভাইভ করতেছে, মানে নিজে যুদ্ধ করে পারতেছে না, কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে গেছে, মানে বিজনেস টিজনেস সব গুটিয়ে ফেলছে। তারপর উনি যে এখন নিজে চলবে ওইটাই চলতে পারতেছে না, মানে খুব কষ্ট হচ্ছে। আমাকে আমার মতো মানে আমাকে যেখানে উনি একটা রাত 24 ঘন্টা একবার হলো আমাকে দেখতে হতো, ওই জায়গায় আমার মামার বাসায় ফেলে রাখছে, প্রতিদিন হেঁটে যেত, দেখে আসতো, একবার হলেও দেখে আসতো, মানে এরকম কষ্টগুলো করছে। ওই দিক থেকে চিন্তা করে দেখলাম যে না, আমার আসলে ওনাকে প্রেশার দেওয়া উচিত না, ওনার উপর ছেড়ে দিই। তখন আর কি এটাই মাথায় কাজ করছে যে আব্বু আপনি যেটা বলবেন সেটাই। পরে তার 1 সপ্তাহের মধ্যে 14 এপ্রিল, পয়লা বৈশাখ, আর 23 তারিখে আমার এঙ্গেজমেন্ট হয়। এঙ্গেজমেন্ট হয়ে যায়। হ্যাঁ, ওই উনি একদম খুব তাড়াহুড়া করে যে এঙ্গেজমেন্ট হতে হবে, বিয়ে হতে হবে খুব শীঘ্রই, তো ওইভাবে এঙ্গেজমেন্ট হয়। আমার এঙ্গেজমেন্টের পরেও আমি একদম স্টপ, আমি আমার মাথায় কিছুই, তখন আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক, মানে আমি যে নিজের থেকে কিছু বলবো কিছু করব আমার ভিতরে ওইগুলো আর কাজ করছিল না। স্কুলে যাইতাম, অনেক সময় যাই না, এরকম আর কি, যে যেতে ইচ্ছে করলে যাই, না ইচ্ছে করলে যাই না, ওকে। এরকম হয়ে গেলাম। এঙ্গেজমেন্টের 3 মাস পরে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ঘুরতে ঘুরতে 4 থেকে 5 মাস ইয়ে হলো। তো 2004-এ 4 থেকে 5 মাসের মধ্যে সে আমার সাথে অনেকবার দেখা করতে চাইছে, কেউ দেখা করতে দেয়নি, কারণ আমার ফ্যামিলি খুব রেস্ট্রিক্টেড ছিল এইসব ব্যাপারে, কেউ দেখা করতে দেয়নি, আর আমিও ভয় পেতাম। তো আমি খুবই ভয় পেতাম, উনাকে অনেক ভয় পেতাম, সোজা কথা আমি উনাকে খুব ভয় পেতাম। তো এর মাঝখানে এক ভাবি, আমার নানু বাড়িতে ছিলাম, তো মানে মামার বাড়ি, আমার মামার নিজের বিল্ডিং হচ্ছে একটা, আর নানু বাড়ি পুরোনোটা, যেটা পুরোনো বাড়ি, ওখানে তো আমার সব জয়েন্ট ফ্যামিলি, মানে আমার অন্য মামারা এবং মামাতো ভাইয়ের বউরা সবাই একসাথে থাকে। তো আমার এক মামাতো ভাইয়ের বউ তাকে খুব রিকোয়েস্ট করছে যে ভাবি আপনি ওকে একটু ডেকে দেন, কথা বলবো। তো আমার মামাতো ভাইয়ের বউ মনে করছে যে সে তো তাদের তো বিয়ে হচ্ছে, তো সমস্যা কি, ডেকে ডেকে দিই। তো আমাকে আর বলে নাই। প্রথম একবার আমাকে বলছিল যে দেখা করে দিবে, তখন আমি বলছি না আমি যাবো না, আমি দেখা করবো না, আমার খুব ভয় লাগতো। তখন আমার বিয়ের মনে হয় 1.5-2 মাস আগের কথা এটা। তো আমার মামাতো ভাইয়ের বউ আমাকে ডাকছে যে কিছু একটা বলে, মানে জামা বানানো বা সামহাও এরকম কিছু একটা, অনেক বছর আগে তো ভুলেও গেছে যে কি কি একটা কারণে আমাকে ডাকছে সে। তো আমি গেলাম, একদম মনের অজান্তেই গেলাম। গিয়ে পরে রুমে গেছি, পরে দেখি হইলো মানে রিপন বসে আছে। তো বসে আছে দেখে না আমার একদম খুব একটা আঘাত লাগলো যে এই ভাবি আমাকে এইভাবে নিয়ে আসলো। আর ভাবি তো মজা করে, মানে ওনারও দোষ না, উনি ভাবতেছে যে নতুন বিয়ে হবে, ওদেরকে একসাথে করিয়ে এসেই। তো উনি বললো কি আচ্ছা তোরা বস, আমি চা নিয়ে আসি, এরকম বলে উঠে গেল না, আমার আরো ভয় লেগে গেছে। আর তখন আমি গিয়ে দেখতে পারলাম যে ওই লোকটার আচরণ খুবই খারাপ। মানে আমার কাছে তখন মনে হয়েছে যে কেন মনে হলো এটা? কেন মনে হলো, হুট করে ভাবি যখন গেল, সে সাথে সাথে আমার পাশে এসে বসছে এবং আমাকে মানে খুব মানে নোংরা ভাবে টাচ করতেছে। তখন আমার বয়স খুব ছোট, তো স্বাভাবিক না এটা আমার কাছে ভালো না লাগার কথাই, কারণ মানে কথা হয় আমি না। তাকে বড় ভাই জানি। এক্স্যাক্টলি, মানে কয়দিন আগেও তো সালাম কালাম দিয়ে দূরে থেকে কথাবার্তা হ্যাঁ, বড় বললাম। ভাইয়া বলতাম, সবাই মানে তাকে বড় ভাইয়া ডাকে, আমিও বড় ভাইয়া ডাকতাম ওই ইয়ে থেকে। আর সেই লোকটা এসে আমাকে মানে খুব অপ্রীতিকর ভাবে জড়িয়ে ধরতেছে, তারপর জড়াজড়ি করতেছে, মানে খুব ঘেন্না লেগে গেল। আমি খুব জোরাজোরি করে আমি বললাম আমি এখন চিল্লাচিল্লি করবো, মানে তখন আমার খুব খারাপ লাগতেছিল, তখন বললাম আমি চিল্লাচিল্লি করবো বলে আমি একটু জোরে বলছি। পরে উনি আমাকে ছেড়ে দিছে, আমি এমন দৌড় দিছি একবারে সরাসরি মানে মামার বাসায় চলে গেছে, আর আসিনি। আর ওখানে গিয়ে অনেক কান্নাকাটি করছে যে এখন তো নাও করা যাবে না, আর এই লোকটা এরকম কেন,
এই লোকটা তো তাহলে বিয়ের পরে, মানে আমার একটা ভয় ঢুকিয়ে গেছে যে এই লোকটা তো তাহলে আমাকে না জানি কি করবে, এরকম একটা ভয় ঢুকিয়ে গেছে। তখন তো ছোট ছিলাম, জি, আর আমাদের ওই সময়টাতে তো এত মিডিয়া ছিল না যে আমরা এত কিছু বুঝবো যে এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি। এই আর কি। তো ওখানে তারপর 1.5 থেকে 2 মাস পরে বিয়ে হলো। এর মাঝখানে অনেকবার ফোন টোন করতো, এই করতো, আমি রেসপন্স করতাম না। তো বিয়ে যেদিন হলো, বিয়ের বিয়ের রাতের কথাটা কি বলবো। নিশ্চয়ই আপনার যদি মনে হয় যে বিষয়টা সামাজিকতার জায়গাটা থেকে খুব সেন্সিটিভ, একটা মেয়ের মানসিক মানসিকতার জায়গাটা থেকে, যেটা কোনো আসলে রকম এটা আমার বলার মতো শক্তিও নাই, সত্যি কথা বলতে। আমি এই এটাই আমার লাইফের সবচেয়ে বড় বড় ট্র্যাজেডি, বিয়ের রাত। হয়তো আপনি খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু আপনি মাঝখানে বললেন যে আমি অ্যাফেয়ার করবো কিভাবে, আমার মন তো তখনই ভেঙে দিছে। আমার ভিতরে একটা ভয় কাজ করে। কি হয়েছিল আমি জানি, আপনি খুব সুন্দর করে বলছেন গল্প, আপনি আপনার মতো করেই বলবেন, আমরা আসলে মূল মেসেজটাই পেতে চাই। লোকটা হচ্ছে সামাজিকভাবে সবার কাছে খুব ভালো, সবার কাছে ভালো বলতে মানে গলিতে বা এলাকায় কিছু করে না, সেই এলাকায় খুব ভালো ব্যবসা করে, খুব সহজ সরল ভাবে দোকানে যাচ্ছে, আসতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, নর্মাল। আমার সাথে যেদিন বিয়ে হলো সেদিন খুব বৃষ্টি। তো আমার তো ওই একদিনই আমার ভাবির রুমে, ওই দিনই আমি তার রূপ দেখে ফেলছি। তো তখন থেকেই আমার তাকে দেখলে মানে গা শিউরে উঠতো, যে মনে হতো যে ভয়ঙ্কর একটা কিছু করবে। মানে মনে হতো, তখন আমি বুঝতাম না, সেক্সুয়াল লাইফটা বুঝতাম না যে সেক্স কি জিনিস, কিন্তু তখন একটা ভয় ঢুকে গেছে, খুব চাপা একটা ভয়। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা ছেলে এবং মেয়ের মধ্যে যে স্বাভাবিক সম্পর্কটা বিবাহ পরবর্তী, এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া ছিল? আপনাকে কেউ না, বলেছে? এটা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, শুধু জানতাম যে কিছু একটা হয়, আচ্ছা, কিন্তু কি হয় বা সেটা আপনি জানতেন না? ডিটেলসটা আমি জানতাম আপনাকে বিয়ের রাতে বা আগে পরেও কেউ কখনো কিছু বলে? না। আমার বিয়ের আগে আমার এক ভাবি ছিল, মানে যেই ভাবির বাসায় গেছি সেই ভাবি না, আরেকটা ভাবি ছিল, উনারই বড় বড় যা আর কি। তো ওই ভাবি আমাকে জাস্ট কানে কানে বলছে যে আজকে কিন্তু যাই হোক একদম চুপ থাকবি, আমাকে এইভাবে বলছে, শুধু এটা বলেছে? শুধু এটা বলছে, আজকে যাই তো হোক আরো চুপ ভয়ানক কথা থাকবি। বলেছে, মানে এটা তা আমি শুনলে তো আরো বললাম ভয় যাই লাগে। হোক কি হবে, বলে কিছু কিছু বুঝো না তুমি, হ্যাঁ কিছু এতই ছোট কিছু বুঝো না, এইগুলি বলতেছে। মানে আপনার মনে আরো বেশি ভয় ঢুকে গিয়েছে? কোন ধরনের চিল্লাচিল্লি করবি না, চুপচাপ থাকবি, মানে জাস্ট হাসি মুখে এরকম করে বলছে। কিন্তু আমার কাছে একটু ভয় ভয় লাগছে তখনই, যে এই লোকটা তো ওই সময় যদি এরকম মানে খপ করে জড়া ধরতে পারে, এই লোক কি করতে পারে, কি হতে পারে, মানে এই টাইপের একটা ভয় কাজ করছে তখন। তখন এই জিনিসগুলো বুঝতাম না, মানে ফিজিক্যাল রিলেশন বা এগুলি এই সম্পর্কে কিছুই জানতাম না। আমরা জানতাম যে কিছু একটা হয়, হাজবেন্ড ওয়াইফে কিছু হয়, কিন্তু কি হয় এটা জানতাম না, এরকম ছিলাম। তো নর্মালি যখন বিয়েটা হলো, কমপ্লিট হলো, সে তো মানে কতক্ষণে রুমে যাবে এরকম একটু পজ দিচ্ছি আমি এখানে, কারণ আমি জানি যে ম্যাক্সিমাম, আমি গেস করছি এখানে, কারণ এদিকে এখানে যারা শুনবে বা এই মুহূর্তে যারা শুনছে তাদের ইন্টেনশনটাকে আমি একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমরা এটা বলি যে দিস ইজ অ্যান এন্টারটেইনিং শো, বাট এই জীবন গল্প বলেন বা আমার লাস্ট 7-8 ইয়ার্স এর ক্যারিয়ারে আমি রেডিওতে যে ধরনের প্রোগ্রাম করেছি, সোশ্যাল অ্যাওয়ারনেসের জায়গাটা থেকে এটা কি ধরনের ভূমিকা রেখেছি সেটা আপনারা আপনাদের জায়গা থেকেই ভালো মূল্যায়ন করতে পারবেন। বাট আমি একটু করজোরে আপনাদের কাছে একটা মিনতি করতে চাই, এই ঘটনাটাকে সিনেমা হিসেবে না দেখে, সিনেমার পর্দায় কিছু একটা ঘটতে যাচ্ছে এরকম একটা কিছু হিসেবে না দেখে, রেডিও হিসেবে না দেখে, একটু নিজের জায়গা থেকে চিন্তা করে দেখবেন, বা যদি বিষয়টা এরকম হয় একটা মানবিক জায়গা থেকে একটু চিন্তা করে দেখবেন। 24 বছরের গ্যাপ হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে, 24 ইয়ার্স, 13 বছরের একটা মেয়ে, যে মেয়েটার জীবনে প্রেম বলতে কোনো কিছু আসেনি, শারীরিক সম্পর্ক কি সে বোঝেই না, এবং দ্বিতীয়ত যে বিষয়টা ইম্পর্টেন্ট, বয়ঃসন্ধিকালের একেবারে ইনিশিয়াল স্টেজে সে আছে, সে জানি না আসলে বিষয়গুলো কি। আর 37 বছর মানে হচ্ছে আমাদের পার্সপেক্টিভ থেকে, আমাদের সামাজিকতা জায়গা থেকে একটা ছেলে যখন একদম এই সমস্ত স্টেজ, প্রেম বলেন, শারীরিক সম্পর্ক বলেন, বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো বলেন, সেগুলো অতিক্রম করে মোটামুটি বৈষয়িক হয়ে গেছে। বৈষয়িক বলতে আমি যেটা বোঝাচ্ছি, এই জীবনে এসে দায়িত্ব ছাড়া অন্য কোনো কিছু থাকে না 37 কিংবা 40 বছরের পর থেকে, এরকম একটা স্টেজে আছে। তার মানে ওদের মধ্যে মেন্টাল ম্যাচিং এর কত বড় একটা গ্যাপ। সেই জায়গাটা থেকে ছেলেটা যদি মেয়েটাকে বুঝতে না চেষ্টা করে, বিশেষ করে ছেলের দায়িত্ব, কারণ যেহেতু সে সিনিয়র, যদি বুঝতে না চেষ্টা করে, তাহলে এটা কতটা অমানবিক এবং কতটা পাশবিক, কতটা ভয়ঙ্কর হতে পারে মেয়েটার জায়গাটা থেকে, এটা একটু চিন্তা করবেন। সো
বিশেষ করে যারা বাসরাত বিষয়টাকে মাথায় রাখছেন তাদেরকে আমি বলবো প্লিজ থিঙ্ক লাইক দিস। এখানে একটু মানবিক হওয়া প্রয়োজন। এখানে যদি আমরা শুধু এন্টারটেনমেন্ট হিসেবে বিষয়টাকে নিই, তাহলে আমি আসলে যে কারণে এই বিষয়টা আনতে চাচ্ছি সেই মেসেজটা ক্লিয়ার হবে না। ওকে, সো প্লিজ ফিল দ্য স্টোরি অ্যাকচুয়ালি। তারপর বিয়ের দিন যেটা আর কি, রাতের বেলা সবাই আমাকে নিয়ে আসলো বাড়িতে, মানে ওনাদের বাসায়। তো ওই বাসায় হচ্ছে একটা রুম, মানে প্রথম হচ্ছে বাসায় ঢুকেই কোনো বারান্দা টারান্দা কিছু নেই, শুধু রুম আর সিঁড়ি, আচ্ছা, সিঁড়ি ঘর। মানে পুরান ঢাকার বাসাগুলো একটু বেশি ইয়ে হয়তো, খুব ছোট ছোট হয়তো, ঘিঞ্জি টাইপের হয়। হ্যাঁ, আমি একদম। একসময় জিএসআরসিতে কাজ করতাম, আমার ফার্স্ট জব ছিল ওটা। আমি সার্ভে করেছিলাম পুরান ঢাকায়, আচ্ছা। সেটাই আমার প্রথম পুরান ঢাকায় যাওয়া, এবং আমার কাছে মনে হয়েছিল যে আমি কোথায় এসেছি। অনেক কিনছি ভাইয়া, না, এখনো এটা কারণ এখন হচ্ছে নাই কি, পুরান ঢাকা হয়তো। নিয়ে অনেকেই অনেক কিছু বলেন, কারণ ঢাকায় যারা, তাদের কাছে পুরান ঢাকাটা একটা নস্টালজিক জায়গা। হ্যাঁ। আমি তো আর ঢাকায় বড় হইনি, না। সো আমার কাছে ঢাকা, আমি যখন ঢাকায় প্রথম পাড়া দিয়ে যখন পাবলিক বাসে উঠেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমি কোথায় আসলাম, এই জায়গায় আমি কেন আসলাম। তো নর্মালি হচ্ছে ঢাকা এরকম। তারপরে যখন পুরান ঢাকায় গেলাম, পুরান ঢাকার সাথে আমার ওই ধরনের অ্যাটাচমেন্ট কখনোই ছিল এটা না। অনেক বেশি, অনেক ঘিঞ্জি। আমার মনে আছে চকবাজারের যেই চকবাজার নামে একটা যে জায়গা আছে, ওখানে হ্যাঁ, চুল চকবাজার। প্রতিভা কি যেন একটা আছে না, যে মেয়েদের কসমেটিক্স বিক্রি করে, হ্যাঁ। ম্যাক্সিমাম হচ্ছে নকল, আমি জানি না এখন কি রকম আছে। তো আসল আমি নকল, জীবনে হ্যাঁ, কোনোদিন সবই দেখি আছে। নাই যে একটা মানুষ আরেকটা মানুষকে গলি দিয়ে ক্রস করতে পারে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে তো মেয়েরা ঢোকেই না, এবং ওর ঢোকার পরে ওপরে ছাদ, মানে এমন ভাবে বিল্ডিংটা, অনেকগুলো বিল্ডিং মিলে ওই এলাকাটা, হ্যাঁ, ওখানে ধাক্কা আকাশ দেখা লাগবে, যায় না। মানে এরকম একটা অবস্থা যে একজন আরেকজনকে ক্রস করতে খুব ভয়ানক, মানে রীতিমতো ভয়ানক ভয়ানক। অবস্থা। আর আমি সার্ভে করেছিলাম, যেহেতু আমি বিল্ডিং গুলো সার্ভে করতাম, মানে অনেক, আমি একটা ইউনিভার্সিটিতে অনার্স দিয়ে, না অনার্সের থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকা অবস্থার ঘটনা এটা। আমি সার্ভে করেছিলাম বিল্ডিং গুলো, তো সেই সময় ওই সময়টাতে আমার একটু জানা হয়েছে আর কি। তো আসলে ভয়ানক রকমের কিনছি। হ্যাঁ, তো বলুন যেটা বলছিলেন। তো যেটা বলছিলাম যে ওই রাতে ওই একটা রুম, এরকম রুমের উপরে রুম, তার উপরে রুম, মানে সিঁড়ি রুম, সিঁড়ি রুম এরকম। আর প্রথম যে রুমটা, মানে নিচতলায় যে রুমটা ছিল, সেই নিচতলা রুমের সিঁড়ির নিচে ছিল চুলা আর বাথরুম, ও। সিঁড়ি কর্নারে। ওকে, মানে এটা হচ্ছে তোর নিজের বাড়ি, ওকে, এইটুকুই ছিল এই মানে রুমটা। তিনটা রুম, মানে হচ্ছে হলো এক ধরনের বিল্ডিং, একটা বিল্ডিং, হ্যাঁ, একতলা দুতলা তিনতলা এরকম বিল্ডিং, বা তিনতলা তিনটা রুম, বিল্ডিং, হ্যাঁ, তিনতলা বিল্ডিং, কিন্তু তিনটা রুম। সিঁড়ি আর রুম, সিঁড়ি আর রুম। মানে নিচের কত যে- অল্প জায়গার মধ্যে এই জিনিসটা ম্যানেজ করেছে। হ্যাঁ, আমি পরে শুনেছি যে এটা আধা কাঠারও নিচে। আধা কাঠার নিচে, ওইটা আধা কাঠারও এক শতক বা হাফ শতক জমি যেটাকে বলে। হ্যাঁ, হ্যাঁ, শুধু একটা রুম আর সিঁড়ি, এইটুকু। তো ওইটুকুর মধ্যেই মানে বাড়িটা। হুম। তো ওই বাড়িতে আমার খালার বাড়ি ছিল, আমি তো প্রায়ই যেতাম, বেড়াতে যেতাম ছোটবেলায়। হুম। তো আমাকে নিয়ে গেল, আর তিনতলার রুমে, হুম। সবচেয়ে পরের রুম যেটা, ওটাতে আবার আমার মানে মেজু দেবর সম্পর্কে ছিল যে, হুম। সে আমাদেরও মানে আমার বিয়ের 12 বছর আগে বিয়ে করে ফেলছে। সে Okay. লাভ ম্যারেজ করছে, মানে উপযুক্ত বয়সে বিয়ে করছে। আর আমার হাজবেন্ড আবার ছিল যে, উনি আবার খুব লেটে বিয়ে করছে, Okay. মানে সেটা আমরা বুঝতেই ফ্যামিলির পারছি, দায়িত্ব, 37, হ্যাঁ। হ্যাঁ, ফ্যামিলির দায়িত্ব পালন করে সবকিছু শেষ করে তারপর বিয়ে করছে। 37 আসলে খুব লেট না, কিন্তু 37 এর জায়গা থেকে 13 বিয়ে করাটা খুব অবিবেচ্য হ্যাঁ, আমার জন্য তো সে অনেক বড়। রাইট। যাই হোক, তারপর ওই দেবরের যখন বিয়ের 12 বছর হয়ে গেছে, তখন উনি বিয়ে করছে। হুম। আর তো ওই ভাইয়া, মেজো ভাইয়া যে ছিলেন, তো মেজো ভাইয়ার রুমটা ছিল তিনতলায়, আমি জি। ওখানেই আমার বাসর ঘরটা করা হয়েছিল আর কি। হুম। তো ফুল টুল তেমন ভালো আনা হয়নি, সে খুব রাগারাগি করছে। ছোট ভাই যারা ছিল এলাকার, ছোট ভাইটাই ওদের সাথে খুব রাগারাগি করছে, আমার হাজবেন্ড যে ছিলেন। হুম। তো এটা কোনো ঘর সাজানো হলো, এই সেই বলে চলে বলতেছে, এখন তোমরা বের হও, অনেক হয়েছে, এখন তোমরা যাও, মানে খুব রাগারাগি করতেছে। তো আমি রাগ দেখে আরো ভয় পেয়ে গেছি প্রথম রাত। তারপর আবার আমি মানে এই অবস্থায় আসছি, বউ হয়ে আসছি, আমার শরীরে ভারী গহনা, শাড়ি টাড়ি, মানে আমি এগুলোর ওজন নিতে পারছি না। 4-5 ঘন্টা হয়ে গেছে আমাকে এগুলো পরায় রাখা হয়েছে, ভারী মেকআপ দেওয়া হয়েছে, আমি এগুলো কখনো ইউজ করিনি ফার্স্ট লাইফে। মানে আমি দেবীর মতো সেজে বসে আছি, এরকম একটা ইয়ে। তো খুব ভয়েও কাজ করছে, নার্ভাসনেস। তারপর এখন কি হবে, সবাই Right. বের হয়ে গেলে কি হবে, এটা একটা টেনশন। আর শুধু মানে কেমন কেমন জানি একটা feel। যেটা সাধারণত নর্মালি হওয়া উচিত একটা ছেলে এবং একটা মেয়ের জায়গাটা থেকে, এটা হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্তের একটা, রাইট? আমরা সেটাই হ্যাঁ। চিন্তা করি না? একটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে তার একটা বাসর রাত কিংবা ফুলসজ্জার রাত, আমরা যেটাই বলি সেটা নিয়ে। একটা ছেলের জীবনেও নিশ্চয়ই থাকে, এবং সেটা চমৎকার হয়ে সারা জীবন স্মৃতি হয়ে থাকুক, এরকম কিছু একটা থাকে। হ্যাঁ, কিন্তু- এবং সেখানে বিষয়টা যদি এরকম হয় যে একটা মেয়ের জীবনে আতঙ্কের রাত, এবং ভয়ানক রকম আমার আতঙ্কের লাইফে একটা, সবচেয়ে বড় আতঙ্কের রাত ছিল ওটা। এবং মানে তাহলে এখনো আপনি ভয় চিন্তা লাগে। করে দেখতে পারেন। সেই। এবং সেটাকে যারা আজকে এই রেডিও যারা শুনে, যারা এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছেন, তাদের জায়গা থেকে আমি বলতে পারি যে এখানে
নিজেরও কিন্তু একটা পরিচয়ের বিষয় আছে। হ্যাঁ, মানে নিজের পরিচয়টা নিজের কাছে কি দিচ্ছেন একটু চিন্তা করে দেখেন। ঘটনার ভেতরে ঢোকার চেষ্টা করুন, এই মেয়েটার মানবিক অনুভূতিটাকে জানার চেষ্টা করুন, অন্য কিছু নয় প্লিজ। কজ আমরা আমাদের সামাজিকতার জায়গাটা থেকে মেয়েদের এই বিষয়গুলোকে উইথড্র করে বা না ভেবে তাদেরকে কখনো কখনো সারা জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দিই। হয়তো মেয়েটার ক্ষেত্রে এরকমই কিছু হয়েছে, আমরা একটু সামনের দিকে আগাবো। জি, তারপর? তারপর উনি আমাকে আমি তখন শাড়ি টাড়ি পরা, গহনা পরা, তো খুব নর্মালি সবাই চলে গেল পরে খুব নর্মালি আমাকে বলতেছে যে ড্রেসটা চেঞ্জ করো, শাড়িটা চেঞ্জ করো, গহনা টহনা চেঞ্জ করো। তো আমি আমি আমার লাগেজ থেকে একটা 3 পিস নিলাম, ওই 3 পিসটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম বলতে ওই যে উপরের রুমেই একটা ওয়াশরুম আছে, আর নিচের রুমে মানে উপরের রুমে তো আর সিঁড়ি ঘর নাই, সিঁড়ি ঘরটাতেই একটা ওয়াশরুম ছিল, ছোট্ট একটা টয়লেট ছিল। ওইটাতে গিয়ে আমি চেঞ্জ করলাম খুব কষ্টে, চেঞ্জ করে তারপর মুখের মেকআপ টেকআপ এগুলো ওয়াশ করে আসলাম। তারপর আসার পরে উনি বলতেছে উজু করে আসো। হ্যাঁ, তো আমি উজু করলাম, উনি উজু করছে করে মানে প্রথম রাতে নাকি নামাজ পড়তে হয় সবাই বলে দিছে, তো ওই নামাজ পড়লো আমাকে নিয়ে। নামাজ পড়ার পরে পরে বেরিয়ে গেলাম, মানে আমি বিছানায় যে বসলাম, খুব ভয়ে ভয়ে আছি যে কি কি বলবে কি করবে জানি না। তো উনি আমার পাশে এসে বসে আমাকে ফার্স্ট কথা যেটা বললো, মানে এইটাই ফার্স্ট কথা ছিল যে আমি তো ওই ফ্যামিলির বড় ছেলে, আর তুমি তো আমাদের ফ্যামিলি সবাইকে চিনো জানো, তোমার তো আর চেনা জানার দরকার নেই। আর আমার তখন ওনার মা মারা গেছে 3-4 বছর, মানে 3 বছর হবে এরকম, 3 থেকে 4 বছর এরকম হবে। মানে আমার মা মারা যাওয়ার পরে আমি এখন সংসার দেখি, আমার আমার হয়ে আমার মার জায়গাতে এখন তুমি। এটা শোনার পর আমার কাছে মনে হলো আস্ত একটা বাড়ি আমার মাথার উপর পড়লো। এটা আমি যেখানে নিজের এটা একটা বিষয়, ওই কথাটা কিন্তু খুব সুন্দর বলেছে। মানে ওর 37 ইয়ার্স এর জায়গাটা থেকে এটা খুব সুন্দর একটা কথা, কিন্তু কথা হচ্ছে 13 বছরের একটা মেয়ে কেন এটা বুঝতে যাবে? ও কিন্তু এটাই বুঝেছে যে এই 3 তলা একটা বাড়ি, 3 রুমের একটা বাড়ি ওর মাথার উপরে দিয়ে দেওয়া হলো। দেখুন, এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে সবকিছুর একটা বয়স থাকে। হ্যাঁ, এবং ছেলেটার জায়গা থেকে কিন্তু খুব সুন্দর নামাজ পড়েছে, বসছে, এখন পর্যন্ত আমাদের কাছে ভালোই লাগছে শুনতে। কিন্তু এটা আসলে কেউ বুঝতে চাইবে? 13 বছরের মেয়েটা কি এই জিনিসটা বুঝতে চাইবে? এইটা বোঝাটা জরুরি ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপর উনি যেটা বলছে যে আমার ভাই বোন আছে, সবাই আমার ছোট, কিন্তু আমার তো প্রায় 10-12 বছরের বড়। ওনার যে 10-12 বছরের ছোট, সে আমার 12-13 বছরের বড়। মানে তাকে আমি ছোটবেলা থেকে এইভাবে দেখে অভ্যস্ত। তো এইগুলো চিন্তা ভাবনা, মানে ওই সময় তো আর এত কিছু কিন্তু উনার ছোট ভাই বোন এগুলা, মানে উনার কাছে তো এগুলো বাচ্চা এখনো, আর আমার কাছে তারা অনেক বড়। আমি তাদেরকে কি টেক কেয়ার করবো, তারা আমাকে করবে, মানে আমার এরকম একটা বিষয়টা তাই। হ্যাঁ, তো আমি চুপ হয়ে শুধু শুনছিলাম। ও আচ্ছা, ও আচ্ছা, মানে আমি কিছু বলার মতো ভাষাও পাচ্ছি না, বা আমি কি বলবো, আমার এখানে ডায়লগই কি ছিল, মানে আমি এরকম মনে হচ্ছে যে কেউ আমাকে একটা স্ক্রিপ্ট ধরাই দিত, আমি একটু দেখে আমাকে কেউ কিছু বলেও না, এই লোক কি বলতেছে। তো যাই হোক, এই কথাটার পরে মানে যখন উনি এটা বলার পরে বলতেছে যে তুমি আমাদের একটা মানে রুলস আছে, বিয়ের পরে নাকি বাসর ঘরে নাকি কিছু দেয়, হাজবেন্ড ওয়াইফকে কিছু দেয়, তারপর নাকি টাচ করে, এরকম কিছু একটা। তো আমাকে বলতেছে যে তোমার কি আমার উপর কোনো দাবি আছে, মানে এইগুলো আমি জানতাম না, এগুলো আমি অনেক পরে গিয়ে শুনছি। এগুলো অনেক পরে গিয়ে জানছি যে এই সময় নাকি কিছু চাইতে হয়, মানে এই সময় যা চাইবে তাই দিতে হবে, এরকম কিছু একটা। তো এটাও আমাকে কেউ বলে দেয়নি। আমি এই সময় একটা লসে পড়ে গেলাম না, এরকম মনে হচ্ছে এখন আর কি। তখন আমাকে এটা কেউ বলে নাই। আমি এগুলো বুঝতাম না দেখে, আর আমাকে একটা কথা বলা হয়েছিল, আমার মাথায় একটা জিনিস কাজ করছিল যে ভাবি বলছে যে এইখানে যা হবে এগুলো সবই ঠিক। হ্যাঁ, এখানে যাই হোক, মানে ভেঙে বলেনি, বলছে তোর সাথে আজকে যা হবে এইটি ঠিক, আর এটা মেনে নিতে হবে, আর এটা যদি না মেনে নিস তাহলে মানে মানে এই ধরনের একটা বলছে যে এটা আজকের রাতের কোনো চিলাচিলি করা যাবে না। তো আমিও চুপ করে, আমার কাছে মনে হচ্ছিল কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে, মানে মনে হচ্ছিল যে কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে, আর আমি ব্লাড দিয়ে পুরো, মানে আমার শরীরে সব ব্লাড বের হয়ে যাচ্ছে। আমার এরকম মনে হচ্ছে যে আমার শরীর থেকে সব ব্লাড বের হয়ে যাচ্ছে, আমি মানে গরু কাটলে যেরকম ইয়ে করে না, আমি এরকম কাঁপতেছি, ওরকম কাঁপতেছি। কিন্তু সে তার কাজ করলো। আমি খুব অবাক হয়েছি যে আমি উঠে বসতে পারতেছিলাম না, সে আমাকে টান দিয়ে উঠে বসায় বলতেছে ওয়াশরুমে যাও। আমি ওয়াশরুমে কিভাবে গেছি আমি জানি না, আমি খুব ধরে খুব মানে খুব কষ্টে কাঁপতে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। আসার পর আমি খুব কষ্টে, যে আমি যখন বিছানায় মানে ঘুমাতে যাব, তখন আবার এরকম করে সে সারা রাতে, মানে রাত 3টা থেকে ভোর সকাল 8টা পর্যন্ত 4 বার আমার সাথে এইরকম করলো। আমি আর সকালে উঠতে পারি না, মানে আমি উঠে বসতে পারি না।
তারপর 2-3 দিন কি হয়েছে আমার মাথায় নেই, মানে আমি আমি এখন আর এটা বলতে পারবো না, কারণ আমি পুরো সেন্সলেস ছিলাম আর উনারে দেখলেই আমি ভয় লাগতো। সে যতবার আসতেছে সামনে 2-3 দিন আপনি সেন্সলেস অবস্থায় ছিলেন? আমি জানি, মানে আমি সেন্স ছিল, কিন্তু আমি এখন গল্পটা বলতে পারবো না যে এই 2-3 দিনে কি কি হয়েছে। আচ্ছা আচ্ছা। এই 2-3 দিন আমার বৌভাত হয়েছে, আমাকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমি নিস্তব্ধ। আর তখন আমার মানে শারীরিক কন্ডিশন খুব খারাপ, কিন্তু সবাই বুঝতেছিল, কিন্তু কেউ বুঝতে দিচ্ছিল না আমাকে। মানে এভরিবডি অ্যাভয়েড দিস, মানে সবাই সবাই জিনিসটাকে এটাকে অ্যাভয়েড করে। অ্যাভয়েড করছে, তারা পার্টিটাকে এনজয় এটা শুধু করছে। আপনার ফ্যামিলির সমস্যা না, এটা আমাদের পুরো সমাজেরই সমস্যা। এটা কিন্তু সমাজটাই আমার অ্যাভয়েড করে। এবং আমার মনে আছে আই ফেস হিউজ ডিফিকাল্টি ফর দ্য ফার্স্ট টাইম যখন আমি রেডিওতে এই ধরনের একটা, আমি নট আজকেই না প্রথম, আমি এটা এর আগে বিষয়গুলো খুব চ্যালেঞ্জ জায়গা থেকে আমি প্রচার করার চেষ্টা করেছিলাম। অ্যান্ড আই ফেস, এগুলো হয়তো আমার লিসনাররা কখনোই জানে না, আই ফেস হিউজ ডিফিকাল্টিস। যখন আমার প্রথম বইটা পাবলিশড হয় সেটা নিয়েও আমার একটা বড় ধরনের ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। একটা অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের সমাজে এই বিষয়গুলোকে আমরা অ্যাভয়েড করি, আমরা ঢেকে রাখতে চাই, আমরা মনে করি এটা একটা ট্যাবু, এটা সমাজে 8-10 জন মানুষের সামনে এটা নিয়ে আলোচনা করা যায় না। একটু চিন্তা করে দেখবেন আলোচনা করা যায় না এটা কোন অর্থে? যদি বিষয়টা নিয়ে সুড়সুড়ি দেওয়া হয়, যদি বিষয়টা নিয়ে এমনভাবে বলা হয় যে এটা এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেটা একটা রগরগা বিষয়, এবং সেটা শুনে আরো কারোর মধ্যে এই ধরনের পাশবিক বা সে আসলে এন্টারটেইনমেন্টের জায়গা থেকে নিয়ে এটাকে মজা হিসেবে নিল, বিষয়টা তখনই একটা প্রশ্ন আসে। কিন্তু যদি বিষয়টা লেসনের জায়গা থেকে আসে, একটা সামাজিক শিক্ষার জায়গা থেকে আসে, যে একটা পুরুষ, সে 37 বছর বয়স, সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারি, বা যে যে ছেলেটা ওনার জীবনে এসছে সে তো হয়েছেই, যে তারা যেন কখনো এরকম অমানবিক না হয়। এবং নট অনলি দিস, একটা মেয়ে যখন 13 বছরে থাকে তাকে পরিবারের এত বড় সাপোর্টের জায়গা থেকে দেয়, বাবা এত ভালোবাসতো, তার জায়গাটা থেকেও কোন একটা সাময়িক সমস্যার সমাধান করবার জন্য বা যাই হোক না কেন শেষ পর্যন্ত যে রাজি হয়েছে, এরকম একটা এক ধরনের, এটা থাকতো জবাই করা। আমি বলবো যে একটা মেয়েকে শুধু শারীরিকভাবে হয়তো সে যে প্রবলেমটা ফেস করেছে ওই রাতে, সেটা হয়তো সে ধীরে ধীরে রিকভার করবে, কিন্তু সারা জীবনের জন্যে সে যে মেন্টালি ওই জিনিসটাকে ভয়ানক রকম ভাবে একটা বাজে জায়গায় বাজেভাবে চিন্তা করা শুরু করলো মানুষের জৈবিক চাহিদার জায়গাটাতে, এটা তো একটা মানুষের থিঙ্কিংটাকে জবাই করে দেয়া, তাই না? এবং এইটা কত ভয়ানক রকমের অপরাধ, কত ভয়ানক রকমের ভুল। এবং আমাদের এই জায়গাটাতে আমাদের অনেক বেশি পরিমাণে বড় যারা আছি, সিনিয়র যারা আছি, তাদের বোঝা উচিত। প্রথম কথা হচ্ছে লিগেলি যদি আমি বলি তাহলে বিয়েটা বৈধ ছিল না, কারণ সরকার কিন্তু আমরা যতদূর জানি যে 18 নিচে বিয়ে দেওয়াকে পারমিট করে না। দ্বিতীয় কথা হচ্ছে যে মানসিকভাবে সে পরিপক্ক ছিল না। তৃতীয় কথা হচ্ছে যে যদিও বা বিয়েটা হলো, তাহলে তাকে যে একটি প্রপার এডুকেশন দেয়া, যে এই বিষয়টা হচ্ছে এরকম, প্রপারভাবে বড় করা, প্রপারভাবে নার্সার করা, সেটার মারাত্মক রকমের অভাব ছিল। ঘটনা এখানে শেষ হয়ে যায় নাই, ঘটনা কিন্তু এখানে শুরু হলো। কারণ বাংলাদেশের অনেক মেয়ের জীবনে এরকম দুর্ধর্ষ রাত আসে, এবং এই রাতগুলো সারাটা জীবনের জন্য তাকে বেদনার স্মৃতি, তাকে সারাটা জীবনের জন্য একটা ভয়ঙ্কর রকমের মোমেন্টের মধ্য দিয়ে নিয়ে যায়। আমরা এগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি না, আমরা এগুলো নিয়ে কথা বলি না, আমরা এগুলোকে নিয়ে কথা বলাটা একটা সামাজিক জায়গা থেকে ট্যাবু মনে করি। এই ট্যাবুর ধাক্কায় কত কত মেয়ের জীবন, কত কত মানুষের জীবন, কত কত সংসার জীবন নরকে পরিণত হয়েছে, সে খবর অনেকেই আমরা রাখি না, রাখার প্রয়োজন মনে করি না। বাট দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, দ্যাটস ওয়াই আই এম ডিসকাসিং অন দিস। ওকে, বলুন আপনি তারপর। তারপর যেটা হচ্ছিল যে মানে ওই রাতের পর থেকে মানে ওই লোকটাকে আমার শুধুই দায়িত্ব মনে হয়েছে, মানে আমার কাছে মনে হতো যে এটা আমার দায়িত্ব, যে উনার বাসায় আমার থাকতে হবে, আর উনার সাথে থাকলে আমার এরকম করতে হবে। ইউ ফিল লাইক দিস, রাইট? হ্যাঁ। আপনি এই ঘটনা ঘটার পরে কি আপনি কারোর সাথে ডিসকাস করার সুযোগ পাননি যে না, আমি শুধু এরকম ক্লোজ কেউ ছিল না যে আপনার সাথে এরকম একটা বাজে ঘটনা ঘটছে, বা এটা আপনি এটাকে রিকভার করতে পারছেন না মেন্টালি, বা আপনার সাথে যার বিয়ে হলো তাকেও বলতে পারছেন না যে আমার এইসব জিনিসগুলো? না, আমি উনাকে ভালোভাবে নিতেই পারছিলাম না। সোজা কথা, আমি উনার সাথে কোনো কিছু ডিসকাস করতাম না, বা অনেক পরে গিয়ে যখন ডিসকাস করেছি তখন উনি আমাকে উল্টাপাল্টা বুঝ দিয়েছে, মানে এটা ওগুলো অনেক আমি পরের বলবো। সময়টাতে, হ্যাঁ, বাট ওটা ইট হ্যাপেন্স বলবো। রেগুলারলি, না র্যান্ডমলি এই জিনিসগুলো হয়ে যাচ্ছিল আপনার সাথে? হ্যাঁ, প্রায় Okay. মাস থেকে 2-3 মাস এরকম হলো। তারপর মানে এটা আমি বলি যে প্রথম তো 4-5 দিন তো রেগুলার হলো। তারপর আমি মানে আমার ব্লিডিং অফ হচ্ছিল না, আমার কন্টিনিউ হচ্ছিল ব্লিডিং। তো এক সময় যে ওই ব্লিডিং এর মধ্যেও তিনি অনেক বাজে ইয়ে করেছে। তো ওর পরে আমি বাসায় যেতে চাইলে বাসায় যেতে দিত না, এভাবে ইয়ে করে ফেললো। আর ফ্যামিলিগত যে ব্যাপারটা ছিল, যে আমার ফ্যামিলি তো তখন, আমার আব্বু তো তখন একদম
মানে ফিনান্সিয়ালি খুব উইক ছিল। হুম। তো বিয়ের পরে কিছু ফর্মালিটি থাকে, পুরান ঢাকার কিছু রুলস আছে যে বিয়ের পরে মেয়েদের প্রতি সপ্তাহে সপ্তাহে দেখতে যাওয়া, এটা সেটা পাঠানো, প্রতি সিজনে সিজনে এটা এটা করা, এগুলো ব্যাপারে কেউ কনসার্ন ছিল না। মানে তখন মানে আমার ফ্যামিলির কেউ এরকম অ্যাক্টিভ ছিল না, মানে ছিল কিন্তু কেউ কেয়ার করে। তারপর হচ্ছে এরকম করে আমার সময়গুলো কাটতে লাগলো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যে হাজবেন্ড ছিল রিপন, উনি আমার বাবার দোকানে কাজ করতো হুম। একটা সময়। ওইটা হচ্ছে প্রায় আরো মানে আমার জন্মের সময় বা আমার জন্মেরও আগে। জি। হ্যাঁ, তখন নতুন নতুন আর কি কাজ শেখার জন্য আমার আব্বুর দোকানে ঢুকছে এরকম। তো আমার আব্বু তাকে ক্যাশ বুঝিয়ে দিয়েছিলেন নাকি, তখন নাকি ক্যাশ দিত। তো আমি একটু যখন 2-3 বছরের, তখন উনি দোকান থেকে বের হয়ে নিজে ব্যবসা দিয়েছে, ওখান থেকে তিনি ইমপ্রুভ করছে। তো ওখান থেকে শুরু। আর আমাকে যখন বিয়ে দিছে, মানে আমার যখন বিয়ে হয়েছে, তো ওই রিপন যিনি, ওনার উদ্দেশ্য ছিল যে আমি আমার নানু বাড়ির অংশ পাবো, হুম। মানে সম্পদ। আমার নানু বাড়ি খুব বিশাল, মানে বললামই তো যে খুব বিরাট একটা অংশ। হুম। আর ওনাদের যে অংশটা ছিল সেটা অনেক আগেই নেওয়া হয়ে গেছে। আচ্ছা। মানে ওনার দাদা দাদা বাড়ি যেটাতে ওনারা ছিল 3 রুম, হুম। ওই যে ছোট ছোট 3টা রুম উপরে ওই বিল্ডিংটা তোলার পরে আমার মামা ওই অংশটা কেটে রাখছে, মানে আমার মামা রেখে দিয়েছে। আচ্ছা। আর আমাদের যে অংশটা ছিল তার লোভটা ছিল যে ওই বাড়িতে আমি একটা রুম হলেও পাবো। ওকে। হ্যাঁ, তো আমার আম্মু তো আর ওটা নেয়নি। তো আমার হাজবেন্ডের ইয়েটা ছিল, টার্গেটটা ছিল যে ওই বাসায় একটা রুম হলেও পাবে। আর পুরান ঢাকায় একটা রুম মানেই অনেক কিছু, মানে ওখানে তো প্রায় 1 কোটি টাকা দাম কাঠা। হুম। হুম। তো একটা রুম মানে 1 কাঠা না হোক, আধা কাঠা হোক, 50 লাখ টাকা হোক, আমার আসবে, এরকম একটা টার্গেট ছিল তার। তো আর বিয়ের সময় তো অনেক কিছু নিয়ে, মানে গহনা টহনা নিয়ে, ফার্নিচার নিয়ে নানান কথা তো শুনতে হয়েছে, ওগুলাও ফেস করছি। মানে খুব পেইনফুল ছিল ওগুলা, কারণ আমি তখন এত কিছু বুঝি না। আমি তখন মাত্র মানে জামা কাপড় বানাই, ঘুরি ফিরি, খাই দেই, ব্যাস ওই পর্যন্তই। আমি কারো জিনিস নিয়েও মাথা ঘামাই না। ওখানে আমার উপরে প্রেশার আসছে যে আমার ফার্নিচার এমন কেন, আমার গহনা এমন কেন, তুমি বাসায় বলো না কেন, তোমার খাট এখনো আসতেছে না কেন। আমার বিয়ের পর খুব বৃষ্টি ছিল তখন, মানে আমার ফার্নিচার, আমার চাচা ছিল ফার্নিচারের, ওনার বিজনেস। তো আমার চাচার ফ্যাক্টরি থেকেই সবগুলো ফার্নিচার আসবে। তো ওনারা বলতেছে যে জাস্ট একটা কারণেই লেট হচ্ছে, রোদ পাচ্ছি না, রোদ পেলে তারপর কাঠগুলো শুকাবে, তারপরে বানাবে। হ্যাঁ, মানে জয়েন্ট দিলেই এখন এটা ফেটে ফেটে যাবে, এখন জয়েন্ট দিলে প্রবলেম হবে। এই জিনিসটা ওরা বুঝতেছে না। ওরা বলতেছে কেন দেরি করছে, নাকি ফাঁকি দিচ্ছে, নানান ধরনের কথা তৈরি করতেছে। আর এদিক দিয়ে আমি পেইন খাচ্ছি, ওই দিকে এক পেইন, মানে রাতে গিয়ে এক পেইন, দিনের বেলায় এই পেইন। মানে আমি পুরো মানসিকভাবে মানে বলে না যে আমি হয়তো বা প্যারালাইজড এর মতো হয়ে গেছিলাম। আমার মানসিক ভাবটা জাস্ট শুনি আর শুনি, কিছু বলতে পারছি না এরকম। আর বাসায় গিয়ে কোনো কিছু বলি না, কারণ আব্বু অসুস্থ। আব্বু মেন্টালি অনেক আব্বু যখনই জিজ্ঞেস করে আম্মু তুমি ভালো আছো তো, আমি খালি হাসি দিয়ে বলছি হ্যাঁ। যতবার জিজ্ঞেস করে তুমি খুশি আছো তো, আমি হ্যাঁ। আমি একটা কথাই বলছি, হ্যাঁ ভালো আছি। আসলে আমি ভালো ছিলাম না, কিন্তু বুঝতে দেইনি। ওই লোকটার ছোট বোনগুলো আমার সাথে অনেক রাফ বিহেভ করছে। তো অনেক রুডলি আচরণ করেছে। আর উনার যে ছোট ভাইটা ছিল, মানে আমার যে মেজো ভাই যেটা আর কি, ওনার আগে যেটা বিয়ে করেছে, তো ওনার ওয়াইফ ছিল আমার অনেক বছরের বড়, কারণ তাদের বিয়ে হয়েছিল 12 বছর আগে। আমার বিয়ের 12 বছর আগে তার বিয়ে হয়েছিল। আমি যখন বাড়িতে বেড়াতে আসতাম তখন মানে ভাবি রাতে খাওয়া দাওয়া এরকম, আমি ভাবি বলেই ডাকতাম, কিন্তু সম্পর্কে আমি বড় যা। কিন্তু উনার প্রায় উনাকে আমাকে একসাথে কোথাও দেখলে কেউ বলতো যে তোমার মেয়েটা, মানে এইভাবে বলতো। তো ওই দিক থেকে উনার একটু, এটা জেলাসি বলবো না, এটা হয় আসলে, এটা নর্মাল একটা ব্যাপার। কারণ একটা উনি অনেক এইজ হয়ে গেছিল, উনি নিজের জায়গা থেকে নিজেকে একটু দুর্বল মনে করতো। আমাকে এমনিতে সাপোর্টও দিত, আবার অনেক সময় দেখে কিন্তু পেইনও দিত, অনেক পেইন দিত। কিন্তু আমি ওই সময়টাতে কেন জানি আমি ছোট থেকে এই জিনিসগুলো বুঝতে চেষ্টা করি যে কেউ আমাকে কেন জেলাসি করছে, কারণ তার মধ্যে কোনো দুর্বলতা আছে, আমার ওইটার জন্য মায়া হয়। আমার কখনো এইটা মনে হয় না যে সে কেন জেলাসি করবে, আমি তার সাথে এখন কোচাকুচি করবো, মানে এই টাইপের মেন্টালিটি আসে না আমার। কেন জানি মনে হয় এই জায়গাটা যদি শুধরানো যেত, তাকে যদি একটু বোঝানো যেত আমি তাকে খুব ভালোবাসি বা আমি তাকে কিছু হেল্প করতে চাই, এরকম মনে হতো। তো ওই দিক থেকে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু সে আমাকে খুব পেইন দিত, কথাবার্তা এটা সেটা। উনি অনেক সিনিয়র পার্সন ছিল, তো কোনো গেস্ট আসলে আমাকে কিভাবে ছোট করবে, কিভাবে আমাকে অপমান করা যায়, কিভাবে কি দিয়ে, এগুলো নিয়ে সবসময় ইয়ে করতো। ওই দিকগুলো খুব পেইনফুল ছিল। তো ওগুলো যখন শেষ করলাম,
মানে আমার যাকে বলতাম মাঝে মাঝে দুই একটা কথা, এগুলো নিয়ে সে আবার মানে মানে এখানে সেখানে বলে আরো ব্যাপারটাকে বড় বানাতো। তো আমি তখন বুঝতাম না, এখন বুঝি। তো এর মাঝখানে হলো কি, আমি প্রেগনেন্ট হলাম। বিয়ের ও কয় মাস না পরে না, ঘটনা? বিয়ের 1.5 মাস পরে আমি হচ্ছে কক্সবাজার যাব। আচ্ছা। আমার হাজবেন্ড বলতেছে যে ঈদ চলে আসছে, তুমি ঈদের মধ্যে কিছু না নিয়ে আসো, ঈদের পরে আমরা কক্সবাজার যাই, এখানে কোনো খরচ টরচ যাতে আমাদের না হয়। হ্যাঁ, এই জন্য আমরা কিছু কিনবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো তখন হচ্ছে আহ বসুন্ধরা সিটি মার্কেটটা হচ্ছে নতুন হয়েছে। তো উনি বলতেছে আমরা বসুন্ধরা সিটিতে যাব শপিং এ, কিন্তু উনি যেটা বলতেছে যে আমার মানে বসুন্ধরা সিটিতে যাবে, কিন্তু আমাকে যে কিছু কিনে দিবে না এটা আমি জানতাম না। তো ওনার সাথে আমি গেলাম, প্রায় 20,000 থেকে 25,000 টাকা শপিং করলো। ওগুলা হচ্ছে সব ওনার বোন জামাই, বোনের বাচ্চা কাচ্চা, মানে ফ্যামিলির জন্য আর কি, ভাই বোন। আমিও পছন্দ করে করে কিনলাম সবার জন্যই যা যা লাগে। কেনাকাটার পরে আমি তো তখন ছোট মানুষ, তখন তো আমার 13-14 বছর বয়স। তো আমি কখনো এমন হয়নি যে আমি ঈদে জামা কাপড় নিইনি বা জামা কাপড় নতুন জামা কিনিনি, এরকম কখনোই হয়নি। তো ওইটা আমার বিয়ের ফার্স্ট ঈদ। তো আমার একটা শখ ছিল কি যে অন্তত একটা কটন ড্রেস হলো আমি পাবো, এরকম একটা ইয়ে ছিল আমার ভিতরে, যে না আমাকে কি আর না দিবে নাকি, বলছে দিবে না, ও হয়তো বা ভালো কিছু দিবে না, হয়তো নর্মাল কিছু হলেও আমাকে দিবে, ঈদে তো আর পুরনো জামা পরে থাকবো না। তো আমার এরকম ধারণা ছিল। ও পুরো শপিংটা শেষ করলো সারাদিনে, আমি রোজা রেখে পুরো শপিংটা করলাম খুব চয়েস করে করে। লাস্ট মোমেন্টে যে সে আমাকে নিয়ে চলে আসতেছে, যখন সে আমাকে নিয়ে রওনা দিল, মানে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি কিচ্ছু বলিনি, বিয়ের প্রথম ঈদ, প্রথম ঈদ এটা। তো আমি কিচ্ছু বলিনি। সাচ এ ইডিয়ট, মানে নাথিং টু সে, মানে স্পিচলেস টোটালি। হ্যাঁ, পরে উনি কিচ্ছু কিনে দিল না আমাকে, তখন আমি না, মনটা খারাপ হলো আমার, কারণ স্বাভাবিক এটা আমার এখনকার বয়স হলে হয়তো হাইড করতে পারতাম, আমি এখনো পারি না। সত্যি কথা বলতে আমি কখনোই নিজেকে হাইড করতে পারিনি, এখন তো তখন তো আরো পারতাম না। ওকে, আমরা যেখানটায় ছিলাম, তো উনি আমাকে করলো কি যে আসার সময় বলতেছে যে একবারে নিচে, তখন বলতেছে তোমার কি মন খারাপ? আমি বলছি যে না, আমি তো কিছু নেই নাই, ঈদের দিন কি পরবো? তো বলতেছে তোমার তো অনেক ড্রেস নিয়ে আসছো, ওগুলা থেকেই পরো, ওগুলোই তো এখনো পুরোনো হয়নি, এখন দরকার কি আছে কেনার? বলে তারপরে চুড়ি দেখলো, চুড়ি দেখে আমাকে 2 মুঠ চুড়ি কিনে দিল 200 টাকা। এই ছিল আমার ঈদের মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট, এইটাই ছিল আমার শপিং, আর কোনো কিচ্ছু কিনে দেয়নি সে আমাকে। তো বাসায় আসলাম, বাসায় আসার পরে তার ভাই বোনরা বলতেছে যে সবার জন্য কিনছেন, ওর জন্য কিছু নেন নাই। সে আমাকে মানে তার ফ্যামিলি থেকে আমাকে সেভ করবে কি, সে আমাকে বরঞ্চ বলতেছে যে ওরে কি কিনে দিব, ওর বাসা থেকে আমারে কি দিছে যে আমি ওকে কিনে দিব। তখন আমি বুঝলাম যে ও আচ্ছা, কেন সে কিনে দেয়নি? সে কিনে দেয়নি। হ্যাঁ, তো আমি আর বাসায় কিন্তু কিছু বলিনি বা বাসায় যাইও নাই এর মধ্যে। বাসা থেকে আসলে সামর্থ্য কি ছিল আপনার ফ্যামিলিকে, মানে কিনে দেওয়া হয়েছিল কি ঈদের ঈদের প্রথম দিন জামাইকে কিছু কিনে দেওয়া বা এরকম কোনো কিছু? হ্যাঁ, এটা করেছিল চান রাতে, একবারে লাস্টের দিকে, লাস্টের আর দিকে, আপনাদের শপিংটা হয়েছে তার আগে? তার আগে। তো সে এটা বলে ফেললো প্রায় 20 রোজার পরে এই ঘটনা আর কি। তো একবারে চাঁদ রাতের দিন আমার ভাই আর কি একটা পাঞ্জাবি গিফট করলো তাকে, আর সে আমাকে আর কিছুই দিল না। হ্যাঁ, সে সে ভাবতেছে যে আমি বুঝি বাসায় জানানোর পরে তখন এটা করছে। হ্যাঁ, তখন গিয়ে আরো খেপে গেল যে আমি নাকি বাসায় জানাইছি, তাকে ছোট করলাম এই জন্য। কিন্তু আসলে মানে সত্যি কথা বলতে যে আমি কিছুই বলি নাই, আমি আমার মুখ দিয়ে তখন কথাই আসতো না, আমি ম্যানেজ কি করব, আমার তো কিছুই মাথায় থাকতো না তখন। রাইট। তখন আমি তো পুরো মেন্টালি একটা ইয়েতে ছিলাম। তো আমার এমনও মনে হয়েছিল তখন, মানে ওই মাসখানিক যে সে আমাকে ওই ফিজিক্যাল টর্চার গুলো করতো, তখন আমার এমনও মনে হয়েছিল যে আমি এক কাজ করি, বের হয়ে কোথাও চলে যাই, মানে অজানার উদ্দেশ্যে কোথাও চলে যাই। যদি আব্বুর এই অবস্থা না থাকতো হয়তো আমি করতাম এটা। সত্যি কথা বলতে একমাত্র আব্বুর কথাটা যখন মনে আসছে, চোখে ভাসছে যে আমার আব্বু তো মরে যাবে, তখন গিয়ে আর এটা করতে পারিনি, নয়তো ঠিকই আমি বের হয়ে যেতাম। তো ঈদ আসলো, ঈদের পরের দিন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। আর তার একটা অভ্যাস ছিল যে মানে সে কিছু দিলে বা করলে বা আমার জন্য যদি সে 2টা টাকাও খরচ করতো, এটা খুব হাইলাইট করতো, সবার সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতো। ওই কক্সবাজার যাবে, সে খুব মানে ঢোল
পিটাচ্ছে যে আমাকে নিয়ে কক্সবাজার যাচ্ছে, কিছু শপিং করে দেয়নি, এটা আবার হাইক করতেছে। আচ্ছা, যাই হোক, ওই সব বলতে গেলে শপিং এর টাকা সেভ করে আমাকে কক্সবাজার নিয়ে যাচ্ছে। তো গেলাম কক্সবাজারে, সেখানে গিয়ে আরেক ধাক্কা খেলাম। যে কক্সবাজার যাওয়ার পরে প্রথম রাত মোটামুটি ভালো ছিলাম, পরের দিন সকালে সে আমার সাথে মানে এমন ভাবে মানে ফিজিক্যাল রিলেশন করতে চেয়েছে যেটা সম্পর্কে আমি অবগত ছিলাম না, মানে আমি জানতাম না যে এরকম কিছু হয়। তো এক সময় সে আমার হাত পা জোড়াজোড়ি করে ধরে, মানে প্রায় হাত পা বাঁধার মতো জোড়াজোড়ি করে সে আমার সাথে ওই রকম কিছু করতে চায়। তখন আমার মানে আমি খুব বাধা দেওয়ার পরে বা চিল্লাচিল্লি করার পরে সে আমার গায়েও হাত তুলে 2-3টা চড় থাপ্পড় দেয়। আপনাদের মধ্যে সম্পর্কের জায়গাটা কি আপনি তখনও কি ওনাকে আপনি করে বলতেন? হ্যাঁ, আমি এখনো স্টিল নাও। তার মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে ওই দূরত্বটা বিয়ের পরে ছিল, এবং সেই দূরত্ব থাকা অবস্থায় ও এই জিনিসগুলো প্র্যাকটিস করে যাচ্ছে ওর মতো করে, হ্যাঁ এবং সেখানে যখন ও সাকসেসফুল হতে না পারছে তখন সে আপনার গায়ে হাত তুলছে, তাই তো? হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তারপর? আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে তার জায়গাটা, সে তার চাওয়াগুলো সব পূরণ করতেছে, বাট আমার দিকটা দেখছে না। এবং সে যে শুধু আমার না, মানে সে মানুষটাই এমন, আগে বুঝি নেই, পরে অনেক ধীরে ধীরে গিয়ে পরে হ্যাঁ, বুঝতে পরে পারছেন বুঝতে পেরেছি যে উনি সম্পূর্ণ মানুষটাই। সেলফ সেন্টার, মানে নিজের যেটা একদম অধিকার self- সেটা সে আদায় করে নিবে, তার বাকিগুলো নিয়ে তার কোনো কে মাথা কি ব্যথা। হচ্ছে বা কার কি হচ্ছে এটা Okay, ওর fine. দেখার বিষয় না, Okay, এই টাইপের তারপর? মেন্টালিটি। তো এইগুলো করার পরে আমার মানে খুব পেইন হলো, আমার খুব কষ্ট হলো যে আমি কবে আবার ঢাকায় যাব, একটা পেইন। ওটা কি জীবনে প্রথম কক্সবাজার যাওয়া? হ্যাঁ, ওইটা আমার লাইফে ফার্স্ট। চিন্তা করে দেখুন, এটা এক ধরনের হানিমুনি বলা চলে ওদের জন্য। হানিমুনই করা হয়েছিল, কিন্তু ওটা আমার জন্য হানিমুন ছিল না, অন্য কিছু ছিল, আচ্ছা, খুব পেইনফুল ছিল। ওকে। যাই হোক, আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে এখানে আমাকে মেরে ফেললেও কেউ জানবে না, এরকম একটা ফিল ছিল আমার ভিতরে। একটা জিনিস চিন্তা করতে পারেন, প্রত্যেকটা মোমেন্ট একটা মানুষ একটা মেয়ের সাথে, একটা ছেলের সঙ্গে বসবাস করছে একটা মেয়ে, এবং তাদের স্পেশাল মোমেন্টস গুলো তার জন্য ভীতির কারণ। সে হয়তোবা তখন এরকম মানে চিন্তা করছে যে এই স্পেশাল মোমেন্টটা যেন না আসে, ওর সঙ্গে স্পেশাল টাইমটা যেন আমি না হয়, রাত যেন না হয়। বিষয়গুলো তো এরকমই ছিল, কারণ ওর জন্য কিন্তু এগুলো অনেক ভয়ানক রকমের টর্চার। হ্যাঁ, তারপর আর আমার সাথে যারা ছিল, মানে ফ্যামিলি তো দুইটা গিয়েছি আমরা, মানে আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেছে, আর হচ্ছে আমার চাচাতো বোনের রিসেন্ট বিয়ে হয়েছিল, চাচাতো বোনের হাজবেন্ড আর চাচাতো বোন, ওরা দুইজন গিয়েছে। কিন্তু ওরা ওদের মতো ছিল, আমরা আমাদের মতো ছিলাম, এরকম আর কি। তো ওইভাবে আর আমাদের সাথে ইয়ে করা হয়নি যে একদম সব বিষয়ে ডিটেলস বলা। আর আমার চাচাতো বোন আমার অনেক বড় ছিল, যার কারণে আমি আপুকে বলতাম না, লজ্জা পেতাম। তো ওই দিক থেকে 3 দিন পরে 4 দিনের দিন আমি খুব জেদাজেদি করে, মানে কান্নাকাটি করে চলে আসবো করতেছি, কিন্তু আমাকে কেউ আর জিজ্ঞেস করতেছে না যে কেন। মানে আমার বোন জামাই ওই বিষয়টা খেয়াল করেনি, আমার বোনও খেয়াল করেনি যে আমি কেন বারবার চলে আসতে যাচ্ছি। হ্যাঁ, এত সুন্দর একটা ওয়েদার, ওরা তো খুব এনজয় করছিল হয়তো বা, মানে আমি তাদের এনজয়মেন্টে বাধা দিলাম, এরকম আর কি। তো খুব কান্নাকাটি করে ওই রাতেই আমি চলে আসবো। আমি বলছি তোমরা সবাই থাকো, আমি চলে যাই, মানে এইভাবে কান্নাকাটি করছি, আমি থাকবোই না, আমি আর একটা রাত এখানে থাকবো না। আমার কাছে মনে হচ্ছে তাও এলাকার ভিতরে তো থাকবো, যাই হোক, কিন্তু এখন তো আমি বাইরে আছি, অনেক দূরে। আমার কাছে এরকম মনে হচ্ছিল যে আমি যদি মরে যাই, আমি যদি যে কোনো সময় মারা যাবো, এরকম মনে হচ্ছিল। তো আমি ওই সময় বলাতে ওরা সবাই মিলে চলে আসছে, সবার মন খারাপ যে আমার জন্য চলে আসতে হলো তাদের। তো ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে ঈদের ছুটির শেষে সে তার মতো করে বিজনেস করতেছে, আমি আমার মতো ঘরে ছিলাম। 2-3 মাস গেল, কোরবানি ঈদ আসলো, প্রথম কোরবানি ঈদ। কোরবানি ঈদের সময় যেটা হলো সেটা হচ্ছে আমার মামার বাসা থেকে মাংস, মানে কোরবানি ঈদের যে মাংসটা পাঠায়, পুরান ঢাকার একটা ইয়ে আছে যে নতুন বিয়ে হলে বাবার বাড়ি থেকে রান পাঠানো হয়, একবারে পুরো একটা রান ধরে পাঠিয়ে দেয়, বাবার বাড়ি থেকে মেয়েদের পাঠায়, মানে কোটাকুটি নেই, রানী পাঠিয়ে দিতে হবে একদম আস্ত পাঠায়। এটা পুরান ঢাকার রেওয়াজি, একবারে যে কয়টা মেয়ে থাকবে ওই কয়টা রান বাসায় যাবে, মানে ওই রানগুলোর কেউ কাটতে পারবে না, একদম আস্ত পা ধরে দিয়ে দিবে একবারে। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, এটা কিন্তু পুরান ঢাকার একটা রেওয়াজ, এখনো আছে। মানে কোরবানি হলেই সঙ্গে সঙ্গে রানটা যাবে মেয়ের বাসায়। আচ্ছা, মেয়ের বাসায় যেতেই হবে এটা। তো ওইরকম আমার মানে ওরা আশা করছিল যে আমার মামা এরকম করবে, কিন্তু আমার মামা তো প্রায় অনেক বড় গরু দেয়, আর একটা দেয় না, 2টা থেকে 3টা দেয়। তো ওনার নিজেরই আছে 3টা মেয়ে, 3 মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাতে হয় 3 রান। মানে এখন এক মেয়ের, বড় মেয়ের যে 20 বছর 22 বছর হয়ে গেছে বিয়ের, তারপরও পাঠাচ্ছে, প্রতিনিয়ত পাঠাতে হয়। তো ওই দিক থেকে আমি যদি এখন আরেকটা নেই, তাহলে ওনার কিন্তু আরো কাউকে উকিল দিয়েছে, বা আরো কোনো মেয়ে আছে, মানে আমার উকিল দিয়েছে, আমার খালু দিয়েছে, আরেক খালু, আমার ওই খালা হচ্ছে আমার আম্মুর খালাতো বোন, মামাতো বোন, কিন্তু আমাদের বাসায়, মানে আমার নানু বাড়িতে বড় হয়েছে ওইদিকে, আমার আম্মুর খুব ক্লোজ।
তো ওই খালু খালু আমাকে উকিল দিয়েছে। তো ওই দিন করলো কি যে এই রান পাঠায়নি বলে, সেই রান পাঠায়নি ঠিকই, কিন্তু রানের যে উপরের অংশ মানে বড় একটা পিস আমার বাসায় পাঠানো হয়েছে আমার উদ্দেশ্যে, আর নামটা আমার লিখে দিয়েছে, হুম। আমার নাম লেখা এটা পাঠিয়েছে। তো ওই মাংসটা রেখে যখন চলে গেছে না আমার ভাই, তারা তার ছোট বোন, আমি তখন মানে দেখলাম যে মানুষ কতটা হিংস্র হলে পরে এরকম ফেস হয়। আমি তো চুপ করে বসে আছি, আমি কিছুই মাথায় নেই যে এটা নিয়ে যে কি হবে, আমি বুঝিই নেই বিষয়টা। সে মাংসটা ধরে রাস্তায় ফেলে দিছে ঈদের দিন? ঈদের দিন রাস্তায় ফেলে, এই মাংসে কেন ওর নাম লেখা থাকবে? তাহলে এই যে আমরা কি, আমরাও তো ভাগ্নি, মানে আমরাও ভাগ্না ভাগ্নি, আমাদের বাড়িতে আমার মাংস আসছে ওর নাম দিয়ে আসছে, তাহলে রান আসলো না কেন? দোষ হয়ে গেছে, এটা এটা খুব বড় অন্যায় হয়ে গেছে। ভয়ানক। আমি ভয়ানক বলছি এই কারণে যে আমাদের সমাজে কিছু কালচার আছে যেগুলো আসলে মেয়ের বাড়ি থেকে পূরণ করা হয়, ধরে নেওয়া হয়, বা ছেলের বাড়ি থেকেও। সেটা বইয়ে, পাঠ্য বই তো থাকে না এগুলা, মানে কালচারে আছে, এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু প্র্যাকটিসের জায়গা থেকে যদি এটা অত্যাবশ্যকীয় নিয়ম হয়ে যায় কখনো কখনো, যেটা কতটা ভয়ানক পেইনফুল হয়। কান্ট ইউ এভার ইমাজিন যে বাবার সামর্থ্য নাই, তারপরে তাকে চিন্তা করতে হচ্ছে যে আমার মেয়ের বাড়িতে একটা রান পাঠাতে হবে, আমার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, এই রান পাঠানোর জন্য আমাকে কোরবানি দিতে হচ্ছে। মানে আমাদের এই ব্যাড প্র্যাকটিসগুলা কতটা ভয়ানক হয়ে গেছে আমাদের সমাজে, এবং ইনফ্যাক্ট এগুলো নিয়ে কেউ কখনো কথা বলে না। এগুলো নিয়ে কথা বলা উচিত। একটা মানুষ, একটা সোসাইটি চেঞ্জ হবে কিভাবে, একটা একটা মানে পুরো কমিউনিটি চেঞ্জ হবে কিভাবে, একটা রাষ্ট্র চেঞ্জ হবে কিভাবে, এই ছোট 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 ছোট, আমরা তো সব জায়গাতেই পয়জনাস, এই ছোট 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 বিষয়গুলো যদি চেঞ্জ না হয়। আমরা যে এত এত ডিগ্রি নিচ্ছি, প্রতি বছর পিএইচডি, ভুরি ভুরি পিএইচডি বের হচ্ছে, ডক্টরেট, হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভরে যাচ্ছে, আমাদের আমাদের ছেলেমেয়েরা গোল্ডেন এ প্লাস, আমাদের আমাদের পাশের হার বাড়ছে। কিন্তু এই সব যে মানে মানে খোরা কালচার, ল্যাংড়া টাইপের কালচার, এগুলোর যে পরিবর্তন হচ্ছে না, বা এগুলো নিয়ে যে কেউ কখনো কোনো কথা বলে না, এগুলো নিয়ে না পত্রপত্রিকায় কথা হয়, না কোনো মিডিয়াতে কথা হয়, অথচ এগুলো আমাদের জীবনটাকে পঙ্গু করে দিচ্ছে, এবং এগুলো নিয়ে কেউ কখনো কথা বলে না। আমরা যৌতুক নিয়ে কথা বলি, এবং যৌতুক একটা ঘাতক ব্যাধি, আমরা যৌতুক মোকাবেলা করতে পেরেছি, কিন্তু এই কালচারের মধ্যে যে যৌতুক ঢুকে বসে আছে সেটা নিয়ে আমরা কেউ কখনো কথা বলি না, এবং এগুলো নিয়ে কথা বলা উচিত। কথা নইলে আমরা আসলে কিওর হব কিভাবে? আমরা যে বলি যে আমাদেরকে শুদ্ধ হতে হবে, আমরা আমরা মানুষ হিসেবে ভালো হতে হবে, বাট হাউ? আমাদের তো রন্ধ্রে রন্ধ্রে প্রবলেম। সো প্রবলেমটাকে প্রবলেম বলা উচিত।